পাহাড়, ঝর্ণা আর মেঘ, এই তিনটি শব্দ যখন একসাথে আসে তখন যেই জায়গার কথা মনে পড়ে তা হল বান্দরবান। বাংলাদেশের ৩ পার্বত্য জেলার মধ্যে এক অপার সৌন্দর্যের নাম বান্দরবান। এই শহরটা শুধু পাহাড়ে ঘেরা না, রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি, নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন কেন্দ্র। নীলগিরি, নীলাচল, মেঘালয়, এসব জায়গায় গিয়ে মনে হবে আপনি আর মেঘের মাঝে কোনো দূরত্ব নেই। দিগন্ত জুড়া সবুজ পাহাড় ও মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বান্দরবানে। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বান্দরবান শহর ও তার আশপাশের পর্যটন স্পটগুলোর আসল সৌন্দর্য, এবং সেই সাথে দেওয়ার চেষ্টা করব বান্দরবান ভ্রমণের পরিপূর্ণ একটি গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প, অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই ভালো থাকার মাঝে আমরা হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান করি, এবং এই ট্যুরে আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা, সেটা হলো বান্দরবন। আর বান্দরবনে আমরা আজকে 2 দিনের ট্যুরে যাচ্ছি, যেহেতু আমরা সবাই 2 দিনের জন্য অফিস ছুটি পাইছি। যেহেতু আমরা কর্মজীবী মানুষ, অফিস ছুটি পেলে আমরা আসলে সবাই ব্যস্ত হয়ে যাই ঘোরার জন্য। আমাদের গাড়ি হলো 11:15টার দিকে, আর আজকে আমরা গাড়িতে উঠবো কলাবাগান থেকে। আর এই সাথে আমাদের আজকের এই ট্যুরে আমাদের সাথে যাচ্ছে টোটাল 8 জন আমরা। তো এখানে আছে 5 জন, এবং আমরা সরাসরি কলাবাগানে গিয়ে আরও যুক্ত হব। এখানে কে কে আছে সবার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই। এখানে আছে কায়ুম, আর এই পাশে আছে নুসরাত, এর পাশে আছে জিল্লুর, আর যিনি ক্যামেরার পিছনে আছে তিনি রাজু। তো চলেন, আমরা এখন 12 নম্বরে আছি, 12 নম্বর থেকে কলাবাগানের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলেন, আজকে যেতে যেতে আপনাদের ট্যুর গল্প আপনাদের সাথে শেয়ার করব, এবং আমাদের বান্দরবনে যাওয়ার পরে আপনাদেরকে এই বান্দরবনের অপরূপ যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠতেছি। এটা আমরা এখান থেকে উবার নিছি, হঠাৎ করে গাড়ি পাচ্ছিলাম না, যে কারণে উবার নিতে হলো বাধ্য হইয়া। এখন দামি গাড়ি উঠতেছে, দামি গাড়ি পরের গাড়ি ভাই, নিজের না, ঠিক আছে? আবার কেউ নিজের হইবেন না। আর এবারের যাত্রায় আমরা সরাসরি বান্দরবনের গাড়ি না পাওয়ার কারণে যাচ্ছি ইউনিক পরিবহনে করে চট্টগ্রামে, যেখানে আমাদের ভাড়া পড়েছে 545 টাকা। আর আপনারা যারা বান্দরবনে যাবেন অবশ্যই অগ্রিম টিকিট কেটে রাখবেন, না হলে আমাদের মতো সমস্যায় পড়তে হবে। আমাদের আসতে একটু দেরি হওয়ার কারণে তাড়াহুড়া করে সবাই গাড়িতে উঠে পড়লাম, এবং সাথে সাথেই গাড়ি ছেড়ে দিল। 2 দিনের ছুটি হওয়ার কারণে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে আমরা যখন মেঘনা ব্রিজে তখন রাত 3টা বাজে। কুমিল্লা পার হয়ে এগিয়ে চলেছি চট্টগ্রামের দিকে, এবং সকাল 10টার মধ্যেই আমরা পৌঁছে যাই চট্টগ্রামে। ওখান থেকে লোকাল গাড়ি আর মাহেন্দ্র ধরে পাহাড়ি পথে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যখন আমরা বান্দরবান শহরে পৌঁছালাম, ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। বান্দরবানে পৌঁছে সরাসরি চলে যাই হোটেল হিলভিউতে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে বিভিন্ন দামের হোটেল রয়েছে, আপনার প্রয়োজন আর বাজেট অনুযায়ী রুম পাওয়া খুব একটা কঠিন না। আর যদি সরাসরি এসে হোটেল খুঁজতে চান তাও পারবেন, ঝামেলা ছাড়াই পেমেন্ট করে রুমের চাবি নিয়ে উপরে উঠে যাই। আর এই রুমটিতে ভাড়া পড়েছে 3200 টাকা। আর যদি একসাথে অনেকজন আসেন তাহলে রুম ভাড়াটা ভাগাভাগি করে অনেক কমেই হয়ে যায়। দীর্ঘ প্রায় 12 ঘন্টার জার্নি শেষ করে আমরা বান্দরবান এসে পৌঁছেছি। আর এখন আমরা হোটেল হিলভিউতে উঠছি। তো এখানে হিলভিউ থেকে আমাদের একটা রুম আগেই বুকিং করা ছিল। এখানে আসলে আপনারা যারাই আসবেন অবশ্যই আগে রুম বুকিং করে আসবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। আমাদের এই থাকার রুম, আমরা এই রুমে 6 জন থাকবো, মোটামুটি একটা বেডে 2 জন করে।
সামনের দিকে ছিল একটি ছোট্ট বারান্দা, আর এই বারান্দায় দাঁড়িয়ে দেখতে পারবেন পুরো বান্দরবান শহরের অসাধারণ একটা পাহাড়ি ভিউ। 12 ঘন্টার জার্নি করে এক একজনের অবস্থা সেই এই কারণে আগে চিটপটা হয়ে গেছে, ঠিক আছে। এই নৌসাদ সেও ক্লান্ত, আর আমি তো অতিরিক্ত ক্লান্ত। এখন সবাই ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে হয়তো 2 ঘন্টা পর আমরা ঘুরতে বের হবো, যদি আমাদের হাতে সময় কম, যেটুকু ঘুরে কভার করা যায়। এই গাড়িটা যেটা আমরা জিনিসপত্র রাখি সেট করতে পারবেন এবং সুন্দরভাবে ঘুরতে পারবেন। ক্লান্ত লাগলে ভিতরে বসতে পারবেন না, বাইরে বসতে পারবেন, দুই রকম মজা পাচ্ছেন এই গাড়ি। দুপুরের খাবার শেষ করে হোটেল থেকে একটু রেস্ট নিয়ে এখন বেরোইছি, ঘুরতে বেরোইছি। তো এখন কোথায় কোথায় যাব সেটা দেখি। আমরা হয়তো 3-4টা স্পট আজকে দেখতে পারবো, যেহেতু এখন প্রায় 3টা বেজে গেছে। তো আমরা গাড়ি ঠিক করতেছি, এক মামার সাথে কথা বললাম, উনি হয়তো আমাদের সন্ধ্যা পর্যন্ত ঘুরাবে, 2000 টাকা বলে দিচ্ছি, ঠিক আছে। আর মামা হয়তো রাজি হচ্ছে না, কী কারণে জানি না, দেখি আর 2-1টার সাথে কথা বলে। আমাদের আজকের প্রথম স্পট ছিল মেঘালয়। বান্দরবন শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই মেঘালয় পর্যটন কেন্দ্র। এখানে এসে আগে এন্ট্রি টিকিট নিতে হবে, যার মূল্য পড়বে জন প্রতি 50 টাকা। আর এখানে কিন্তু গাড়ি নিয়ে আসলে পাশেই রয়েছে পার্কিং ব্যবস্থা, এর জন্য অবশ্য আপনাকে পার্কিং চার্জ দিতে হবে। তো আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। সিঁড়ি দিয়ে নামতেই দেখতে পারবেন পাশেই একটি সুন্দর বসার স্থান এবং নামাজ পড়ার জন্য নামাজ ঘরের ব্যবস্থা। এবং এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটাকে ঘুরে দেখার জন্য পেয়ে যাবেন পরিপূর্ণ একটি মানচিত্র। এই মনোরম স্থানে রয়েছে পর্যটকদের জন্য সকল আধুনিক সুবিধা। এখানে আপনারা পাবেন আরামদায়ক রেস্ট হাউস ও ক্যান্টিন, যা আগত দর্শনার্থীদের জন্য বিশ্রামের সুব্যবস্থা। এছাড়াও পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য রয়েছে সুসজ্জিত পিকনিক স্পট। শিশুদের বিনোদনের জন্য বিদ্যমান চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী দেখার সুযোগ করে দেবে মিনি সাফারি পার্ক। ঐতিহাসিক স্মারক দেখতে চাইলে ঘুরে আসতে পারেন স্মৃতি জাদুঘর থেকে। তো আমরা ধীরে ধীরে রাস্তা ধরে সামনে এগিয়ে চললাম, আর চোখের সামনে একে একে উন্মোচিত হতে থাকল মেঘলার অপার প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশে শুধু সবুজ, পাখির ডাক আর হালকা হাওয়ার স্পর্শ, সবকিছু মিলিয়ে যেন আপনার কাছে মনে হবে প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই জায়গাটাকে। রাস্তাটার একদম শেষে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন। চাইলে উপরে উঠে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন, আর ক্লান্ত লাগলে নিচে বসে একটু রেস্টও নিতে পারবেন। একদম শান্ত আর নিরিবিলি একটা জায়গা। মেঘলার অন্যতম আকর্ষণ হল প্রাকৃতিক লেকের উপর নির্মিত ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি হাঁটার সময় দুলতে থাকে, বিষয়টি আমার কাছে দারুণ লাগছে, কিন্তু আপনাদের সাথে বাচ্চা থাকলে অবশ্যই সাবধানে হাত ধরে পার করবেন। এই ব্রিজ দিয়ে হেঁটে আপনারা পৌঁছাতে পারবেন একটি মনোমুগ্ধকর ভিউ পয়েন্টে। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য আছে ক্যাবল কার, প্যাডেল বোট আর কায়াকিংয়ের সুবিধাও। ঝুলন্ত ব্রিজ থেকে লেকটা এতটাই সুন্দর দেখাচ্ছিল যেন চোখ জুড়িয়ে যায়। লেকের স্বচ্ছ পানি সবুজ প্রকৃতির প্রতিফলন যেন আঁকড়ে ধরে রেখেছে। ভিউ পয়েন্ট থেকে লেকের দৃশ্য এতটাই অপূর্ব যে তা যে কাউকেই মুগ্ধ করবে।
এখানে এসে আপনারা লেকের সম্মুখে এবং এর পেছনের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে পারবেন। আমাদের ইচ্ছে ছিল ক্যাবল কারে চড়ার, যার টিকিট নাকি মাত্র 50 টাকা, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেটা বন্ধ ছিল, তাই আর চড়া হলো না। তবে তাতে কি, আমরা কিছুক্ষণ এখানে ঘুরে ফিরে কিছু দারুণ মুহূর্ত ফ্রেমবন্দি করে নিলাম। তো যারাই এখানে ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, মেঘলার পুরো সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। আপনি যেহেতু এখানে আসবেন ঘোরার জন্য, তাই অবশ্যই হাতে সময় নিয়ে মেঘলার প্রতিটি স্পট ঘুরে যাবেন। আমাদের হাতে সময় কম থাকায় সবটা ঘুরে দেখা সম্ভব হলো না। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন এবার আমাদের পরবর্তী গন্তব্য নীলাচলের পথে রওনা দেওয়া যাক। আমরা বিকাল 5টার দিকে পৌঁছে যাই নীলাচলে। এখানে এসেও ভিতরে প্রবেশের জন্য আপনাকে টিকিট নিতে হবে, যার মূল্য পড়বে জন প্রতি 50 টাকা। বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উচ্চতায় অবস্থিত। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলের সূর্যাস্ত, এই দুইটি সময়ই নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে দেখা যায়, আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজারে সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের। এখানে আপনি এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। চলুন তাহলে ঘুরে দেখি প্রকৃতির সৌন্দর্যে মোড়ানো নীলাচলকে। এখানেও রয়েছে ছোট ছোট কিছু ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন আশেপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য। আর বাচ্চাদের জন্য রয়েছে খেলাধুলারও সুন্দর ব্যবস্থা, যাতে করে পরিবারের সবার জন্যই সময়টা হয়ে ওঠে উপভোগ্য। এখানে আপনারা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারবেন। আর যদি মেঘের দেখা পেতে চান তাহলে খুব সকালে আসতে হবে এই নীলাচলে। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, চারদিকে ছড়িয়ে আছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। এই পাহাড়ি দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। কেউ কেউ আবার গানের তালে তালে সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন প্রকৃতির সঙ্গে এক আনন্দঘন মুহূর্ত। পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট, যেখানে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন। আমরা যেহেতু এসেছি ঠিক বসন্তের এই মনোমুগ্ধকর মুহূর্তে, তাই চোখে পড়ল নীলাচল যেন সেজেছে কৃষ্ণচূড়ার রাঙা ফুলে, যেন বসন্ত নিজেই ছুঁয়ে গেছে এই পাহাড়ি ভূখণ্ডকে। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের নীলাচল ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার আমাদের পরবর্তী গন্তব্য নীলগিরির পথে। সকালে উঠেই বারান্দায় এলাম, আর সামনে ছড়িয়ে থাকা বান্দরবান শহরের দৃশ্যটা ছিল সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম। আমরা এখন নীলগিরিতে যাব, এই জন্য এখান থেকে গাড়ি ঠিক করতে হবে। গতকালকে আমরা মাত্র 2টা বাজে গেছিলাম, তোমার সব হয় না। আজকে এখান থেকে প্রথমে আমরা যাওয়ার চেষ্টা করব নীলগিরি। নীলগিরি থেকে পরবর্তীতে সময় সকালে যাইতে হলে এখান থেকে আগে গাড়ি নিতে হবে। এই জায়গাটার নাম ধনেশ চত্বর।
বাসস্ট্যান্ড থেকে হেঁটে মাত্র 5 মিনিটেই চলে আসা যায় এখানে। আমরা অনেকক্ষণ যাবতীয় গাড়ি ভাড়া করার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে এত পরিমাণ ভিড় ছিল যে কোনো মতেই গাড়ি ভাড়া করতে পারছিলাম না। মূলত এখান থেকেই বান্দরবনের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণের জন্য রয়েছে মালিক সমিতি। তাদের নির্ধারিত ভাড়াই ছুটে চলে এখানকার প্রতিটি যানবাহন। বিভিন্ন পর্যটন স্পট ভেদে বিভিন্ন গাড়ির জন্য রয়েছে তাদের বেঁধে দেওয়া ভাড়ার তালিকা। চাইলে দেখে নিতে পারেন, এতে করে বান্দরবন ভ্রমণে পরিবহন খরচ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। যাই হোক, অনেক চেষ্টার পর আমরা একটি গাড়ি ভাড়া করি। সবাই এক প্রকার তাড়াহুড়ো করেই উঠে পড়লাম গাড়িতে, কারণ গাড়ি ভাড়া করতেই আমাদের অনেক সময় চলে গেছে। আর যেহেতু আজকে আমাদের গন্তব্য নীলগিরি, তাই সকাল সকাল না পৌঁছালে নীলগিরির আসল সৌন্দর্যটা মিস করে ফেলব। যদিও আমরা লেট করেই ফেলেছি, তবুও মনে এক রাশ আশা নিয়ে এগিয়ে চলেছি। আজকের যাত্রায় আমাদের সঙ্গে আরও 2 জন নতুন সঙ্গী যুক্ত হয়েছে, যারা বান্দরবনের স্থানীয় বাসিন্দা। আর সত্যি বলতে এই বান্দরবান ভ্রমণে তারা আমাদের অনেকভাবে সহযোগিতা করেছে। আরে কালকে আমরা ঘুরে টুরে গেছি না, যাওয়ার পরে হোটেলে যাই সব ফ্রেশ ট্রেশ হয়ে দেখো যে একটু আমি কল দিয়ে তুমি আমরা তখন ঘুরে আইছি মাত্র। আমরা হানিকার বান্ধবীর ঘুমানোর পরে দেখি কি বাজে গেছে 11টা। ঘুম থেকে কে তুমি ফোন দিছো না? মামুনকে ফোন দিছো? মামুন যে আপনার কথা ফোন দেয় এই ফোন অফ বন্ধ ব্যস্ত কি রে ভাই? মামুন ফোন করেছে রে কথা বল। আমিও ঘুমের তালা তালা কালো কথা কি যেও করতে না, আমি তোমার ফোন করব। পরে শেষে ঘুম ভাঙছে, তাদেরকে ডাকে উঠাইলাম, কেউ উঠে না। এই করতে করতে 12টা হচ্ছে। তখন নিচে যাই মনে করে খাইতে গেছিলাম, নাই কিছু। লাস্টে ডাইল মাছ ভর্তা আর 2টা গরু এই নিয়ে খাওয়া লাগছে। আমরা সবাই গাড়িতে বসে গল্প করতে করতে চলতে থাকলাম নীলগিরির পথে। সাহেব 10 ঘন্টা লস করলেন, 15 ঘন্টা লস করলেন। এই 1,500-2,000 টাকা লস। এই পিস টাকা উঠে যায়। রাজু সাহেব টেনশনে আপনি রাজু সাহেব কই ল্যাপটপ নিয়ে নিস। আপনি কই কায়েমকে বলেন, কায়েম একটা অফিস থেকে নিক। দিল্লুর এদিকে তাকাও। দিল্লুর কোথায় তুমি? দিল্লুর মারলে কায়েম কই? আই দাও। হ্যাঁ ইয়েস। একসময় দেখতে পেলাম রাস্তার 2 পাশে সারি সারি আম গাছ। গাছগুলো ছোট হলেও অনেক আম ধরেছে। এগিয়ে যেতে যেতে চোখে পড়ল ছোট বড় অসংখ্য পাহাড়, এক একটা যেন প্রকৃতির হাতছানি। প্রকৃতির এই অনন্য দৃশ্য উপভোগ করতে করতেই কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম সেই স্বপ্নের নীলগিরি। আমরা যখন নীলগিরিতে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় সকাল প্রায় 10টা।
একটু আফসোসই হচ্ছিল, ভোরের সেই মেঘের ভেসে যাওয়ার দৃশ্যটা হয়তো আর দেখা হবে না। আপনারা যারা আসবেন, চেষ্টা করবেন একেবারে ভোরে চলে আসতে। তাহলে হয়তো নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার সেই অদ্ভুত সুন্দর মুহূর্তটা মিস করবেন না। এখানেও কিন্তু আপনাকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়, জনপ্রতি 50 টাকা। আমরা একে একে নীলগিরির ভিতরে প্রবেশ করলাম, আর প্রথমেই চোখে পড়ল মা ও শিশু চিকিৎসা কেন্দ্র। পাহাড়ি এই এলাকায় এমন একটা মানবিক উদ্যোগ দেখে খুবই ভালো লাগল। নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনী খুবই প্রশংসনীয় একটি কাজ করেছেন। বাংলার দার্জিলিং খ্যাত এই নীলগিরি, দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর সাদা মেঘের এমন মায়াবী খেলা, যেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট ওপরে এই নীলগিরি, যেখানে দাঁড়ালেই মনে হয় আপনি আকাশের কাছাকাছি, আর হাত বাড়ালেই মেঘ ছুঁয়ে ফেলবেন। এই পর্যটন কেন্দ্রটি পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ের সৌন্দর্যের সাথে এখানকার পরিচ্ছন্নতা, নিরাপত্তা আর শৃঙ্খলা সবকিছু মিলিয়ে এটি বাংলাদেশের অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট। বান্দরবান শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত এই নীলগিরি। তো চলুন ঘুরে দেখা যাক বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি। তো আমরা শুরুতেই হেঁটে চললাম হেলিপ্যাডের দিকে। চারপাশটা দেখে মনে হচ্ছিল পাহাড়ের কোলে সাজানো একটা স্বপ্নপুরী। স্থানীয় আসতেছে, সাথে আবার স্থানীয় জামাই আসতেছে। হেঁটে হেঁটে আমরা এবার হেলিপ্যাডের কাছাকাছি চলে আসলাম। জায়গাটা অনেকটাই উঁচুতে, তাই আপনাকে একটু কষ্ট করে উঠতে হবে। আর এই জায়গাটার নাম হেলিপ্যাড হওয়ার কারণ, এখানে মূলত বাংলাদেশ সেনাবাহিনী কিংবা অনুমোদিত পর্যটনের হেলিকপ্টারগুলো ল্যান্ড করে। তাই জায়গাটা অনেকটা খোলামেলা, আর মাঝখানে বড় করে লেখা আছে এইচ, যেটা দূর থেকেও একদম স্পষ্টভাবে দেখা যায়। এখানে দাঁড়ালে আপনি পাবেন এক দারুণ ভিউ। দূরে পাহাড়, সামনে মেঘ, মুহূর্তের জন্য মনে হবে আপনি আকাশের খুবই কাছাকাছি আছেন। এখন আমরা যাচ্ছি হেলিপ্যাডের পাশেই অবস্থিত আরেকটি দারুণ ভিউ পয়েন্টের দিকে। এখানে এলেই চোখে পড়বে বিভিন্ন সাইজের কিছু চমৎকার কটেজ, ছোট বড় মিলিয়ে অনেকগুলোই রয়েছে, যেগুলো পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। যারা ঘুরতে আসবেন তারা চাইলে এই কটেজগুলো ভাড়া নিয়ে এখানে রাত কাটাতে পারেন, যদিও এটা খুবই ব্যয়বহুল হবে। এছাড়াও এখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারবেন বান্দরবানের চিরচেনা সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য। পুরো জায়গাটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে ঘেরা। ভ্রমণের ক্লান্তি দূর করতে চাইলে পাহাড়ের কোল ঘেঁষে বসার জন্য রয়েছে ছিমছাম বেঞ্চ আর আরামদায়ক জায়গা, যেখানে বসে আপনি দিগন্ত জোড়া পাহাড় আর মেঘের খেলা একসাথে উপভোগ করতে পারবেন। সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। নীলগিরির আসল সৌন্দর্য, মানে যেটা হৃদয়ে গেঁথে থাকবে সারা জীবন, সেটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এখানে ঘুরে আসতে হবে। যদি সম্ভব হয় তাহলে বান্দরবান শহর থেকে আগের রাতেই একটি গাড়ি বুকিং করে রাখুন। পরের দিন ফজরের নামাজের আগে বা পরে রওনা দিয়ে দিলে আপনি ভোরের সেই স্বপ্নময় মুহূর্তটা মিস করবেন না। কারণ সূর্য ওঠার আগেই যখন মেঘগুলো পাহাড়ের গা বেয়ে নেমে আসে, তখনই নীলগিরি হয় সবচেয়ে সুন্দর, সবচেয়ে জীবন্ত। মনে রাখবেন, প্রকৃতি তার সেরা রূপ দেখায় ঠিক সেই নিঃশব্দ ভোরে। আর সেই ভোরের সাক্ষী হতে চাইলে আপনাকেও একটু আগে রওনা দিতেই হবে। নীলগিরি থেকে বের হতেই চোখে পড়বে পাহাড়িদের সারি সারি ফলের দোকান। নানা রকম পাহাড়ি ফল সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি ছোট ছোট স্টলে। চাইলে এখান থেকেই আপনি তাজা ফল কিনে খেতে পারেন। তবে হ্যাঁ, এখানে ফলের দাম একটু বেশি, তাই অবশ্যই দরদাম করে তারপর কিনবেন। আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য ডাবল ভিউ পয়েন্টের দিকে।
ডাবল ভিউ পয়েন্টে গিয়ে প্রথমেই আপনার চোখে পড়বে সবাই যেন ছবি তোলায় ব্যস্ত। আর জায়গাটা সত্যিই এমন যেন ছবি তোলার জন্যই তৈরি করা হয়েছে। এখানে প্রতিটা কোণ থেকে পাওয়া যায় এক একটা ভিন্ন ফ্রেম, কখনো মেঘে ঢাকা পাহাড়, কখনো আলো ছায়ার খেলা। তাই যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। তবে একটা কথা মনে রাখবেন, ছবি তোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পাহাড়ি জায়গা, নিচে অনেক গভীর, একটু অসাবধান হলেই বিপদ হতে পারে। এই ডাবল ভিউ যেন আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, জীবন যতই ব্যস্ত হোক না কেন, মাঝে মাঝে থেমে প্রকৃতিকে উপভোগ করতে ভুলে যেও না। আমরা এখন এসে গেছি বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান চিম্বুক পাহাড়ে। এখানে এসেই আপনাকে ভিতরে প্রবেশের জন্য টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য জন প্রতি মাত্র 50 টাকা। আমার সাথে তো আমরা সবাই টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়ল এই পাহাড়ের উপরেই গড়ে তোলা চিম্বুক পুলিশ ক্যাম্প। এই পুলিশ ক্যাম্পই নিরাপত্তার জন্য গড়ে তোলা হয়েছে। এখান থেকেই মূল রাস্তা ধরে আপনাকে সামনে এগোতে হবে। তো আমরা সবাই এই রাস্তা ধরে এগোতে থাকলাম। এই রাস্তা কিন্তু আস্তে আস্তে উঁচুর দিকে উঠে যাচ্ছে, তাই যারা আসবেন তাদের একটু কষ্ট করে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে। পাহাড়ি জায়গা বলে হাঁটতে একটু ক্লান্তি লাগতেই পারে, তবে আশেপাশের প্রকৃতির সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে হাঁটার কষ্টটাই ভুলে যাবেন। আর কিছু দূর যেতেই দেখতে পারবেন এই রাস্তাটা একটু সামনে গিয়েই শেষ হয়ে গেছে। আর শেষ হওয়া রাস্তার ঠিক পাশেই রয়েছে দারুণ একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে চারপাশের পাহাড় আর মেঘের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। এবং হাতের বাঁ দিক দিয়ে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আপনি ওই সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখতে পারবেন একটি খোলা জায়গা বা গোল চত্বর, যেটিকে সবাই নবচত্বর নামে চিনে থাকে। নবচত্বরের সামনেই আরও একটি ভিউ পয়েন্ট রয়েছে, আর এখান থেকেই আপনি চিম্বুক পাহাড়ের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সামনে যতদূর চোখ যায় সবুজ পাহাড় আর মাঝে মাঝে মেঘের খেলা, যেন প্রকৃতি নিজেই আপনাকে ডাকছে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে এই সৌন্দর্যটা উপভোগ করতে। এখানে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রয়েছে বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি সুন্দর বিশ্রামাগার। তবে দুঃখের বিষয় হল এই বিশ্রামাগারটি সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। এটি শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়। ফলে যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য রাতে থাকার কোনো ব্যবস্থা নেই, যে কারণে চিম্বুক পাহাড়ে ভ্রমণটা দিনের মধ্যেই শেষ করতে হয়। তাই আমরাও আর দেরি করলাম না, আগে ভাগেই নিচে নেমে চলে আসলাম।
শেষ, চিম্বুক ঘোরা শেষ। আমরা এখন বান্দরবনের ঘোরা এখানেই সমাপ্তি। এখন চলে যাচ্ছি, যাব দুপুরের খাবো, গোসল করব, দেন তারপরে আবার আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে বাসে চলে রওনা দিব। নেও না, ওই যে আচ্ছা কোকোনাট খাবেন? কোন? কোকোনাট, নারকেল। আর এটা 10 10 তাহলে কত? 8 পঁচিশে 200, দাম কম। 8 পঁচিশে 210 টাকা। তবে মানে গাড়ি উপর ভাই আমাকে দেখান, আমি আইসক্রিম খাইতেছি। আমার আইসক্রিম এটা তোর দিয়েছিলাম, খা একটু ভাবসাপ দিয়ে খা। তো মনে হয় তুই আইসক্রিম খাইতেছিস, চাকটা দে। আমারটা সাদা। ভাই আমার আইসক্রিম শেষ হয়ে যায়, আইসক্রিম তো শেষ হয়ে যাবে, পরে খামু কি? একটা জামপুরা খুলে খাই। তোমার তো দাঁত তো সবুজ হয়ে গেছে। ভাই পরে কেন টিস্যু কার কাছে? আমি বলেছি ওই আমার তো সব খারাপ হয়ে গেছে। দিব না। খালি রং ভিডিও করো ওই, সাদা দিবি। সেই বেটা সব খারাপ করছে বৃষ্টি করতে সিরিয়াস বাবাকে আইসক্রিম খাইতে যায়, জামা কাপড় মাইকে লাগতেছে। এই যে প্রমাণ প্রমাণ, এই যে দেখেন। এই গায়ে পড়ছে ওরে কি সুন্দর মেঘ রে, একদম ন্যাচারাল ব্যাগ থাকে ন্যাচারাল ন্যাচারাল। ডুপ্লিকেট ম্যাক এই রে তোমারটা করছি নাকি? বান্দরবানের পাহাড়ি ভ্রমণ শেষে এবার সময় হয়েছে ঘরে ফেরার। সবুজ পাহাড়, মেঘে ভেজা সকাল আর নীরব দুপুরগুলোর সাথে বিদায় নিতে নিতে আমরা চলে এলাম চট্টগ্রামে। এখান থেকে ট্রেনে করে ফিরছি ঢাকার পথে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এক কথায় বলা যায় একটি পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো স্টেশন। ভিতরে ঢুকতেই চোখে পড়ে ছাদের দিকের ঝকঝকে লাইটিং, নিয়মিত ট্রেনের সিটি অ্যানাউন্সমেন্ট আর চারপাশে ছুটে চলা এক কর্মব্যস্ত পরিবেশ। আজ আমরা সোনার বাংলা এক্সপ্রেসে করে ঢাকার পথে ফিরছি। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকেল 5টায়। আমরা সবাই ঠিক সময় মতো প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি এবং ট্রেনে উঠে বসেছি। একটা পাহাড়ি ভ্রমণের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন আমরা রওনা হচ্ছি শহরের পথে। ভ্রমণটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু মনে গেঁথে গেল পাহাড়ি দৃশ্য আর অনেক অনুভূতির ছোঁয়া। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছে জীবন যেমনই হোক না কেন, মাঝে মাঝে এমন একটা ভ্রমণ খুবই দরকার, নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য। শহরে ফিরেই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে কর্মব্যস্ত জীবনের আরেকটি সকাল। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই রকম আরও ভ্রমণ ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকুন।